অ্যাশা চলে আসার সময় কয়েকবার সবাইকে বলেছে এলিজাকে দেখে রাখার জন্য। অশান্ত মন নিয়ে সে বেরিয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে। অন্যদিকে বস, সকাল থেকে এয়ারপোর্টে বসে আছি। সন্ধ্যা হয়ে আসছে। তোমার দেওয়া ডিটেলস অনুযায়ী কোনো গাড়ি এখনও দেখিনি। নজর রাখ। ঠিক আছে। মুঠোফোনের কলটি কেটে যেতে ইভানের ঠোঁটের কোণে এক বিকৃত হাসি রেখা খেলে যায়। সেই হাসি যা রেচালের শির দ্বারা বরফ শীতল করে তোলে। মাত্র কিছুক্ষণ আগেই সে বাসায় ফিরেছে। ইভানের আলিঙ্গনে জড়িয়ে থাকার মুহূর্তে ভেসে আসে সেই অপ্রত্যাশিত কল। সন্দেহের অদৃশ্য ছায়া মনের করে উকি দিয়েছিল রেচালের। তাই আড়ি পেতে শুনছিল কথোপকথন, কিন্তু সেই কণ্ঠস্বরের দু চারটি বিচ্ছিন্ন শব্দের উত্তর লুকিয়ে থাকা এক ধরনের অস্পষ্ট রহস্যতা তাকে বিভ্রান্ত করে। ঠিক কী ঘটেছে তা বুঝে ওঠার আগেই ইভানের অক্ষিকোটর থেকে নির্গিত শীতলতার প্রবাহ যেন তাকে অদৃশ্য শিকলে বন্দি করে ফেলে। ইভান এক মুহূর্তেই থেমে রেচালের দিকে তাকায়। চোখে তার গভীর অন্ধকার, যেন সেখানে লুকিয়ে আছে এমন কিছু যা রেজালের মস্তিষ্কের পর্দা ভেদ করতে পারে না। হঠাৎই মিষ্টি হেসে রেজালকে প্রশ্ন করল, ব্রিজি, তুমি আশা মিলারকে চেনো? রেজাল ফ্রিকুচকে তাকায়, মুখে বিস্ময়ের ছাপ। কয়েক মুহূর্তের নীরবতা ভেঙে সে ছোট্ট করে উত্তর দেয়, না। হ্যাঁ, চেনারও কথা না। ওদের মিস্টার মিলার নামে একজনের কথা বলেছিলাম, মনে আছে? রেজাল হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ইভান আরো সংযোজন করে বলে, আজ উনি এলাতে আসছেন। এটা বিশেষ প্রোগ্রামের জন্য তার ইনভেস্টমেন্ট প্রয়োজন ছিল, আর আজকে পার্সোনালি মিটিং করবেন আমার সাথে। সেসবের ব্যবস্থা করছিলাম। ও তাই বলো, আমি তো ভেবেছিলাম অন্যরকম কিছু। ইভান কৌতূহলী চোখে তাকে প্রশ্ন করে, কি ভেবেছিলে? আমি কি কারো জীবন শেষ করার পরিকল্পনা করছে? রেজাল ছোটে এক চিলতে ক্রু হাসি ফুটে তাচ্ছিল্য করে বলে, কে জানে, তোমার পক্ষে তো সবই সম্ভব। রেচালের কথায় ইভান রাগে অগ্নিমূর্তি ধারণ করে। থুতনি সমেত এক হাতে রেচালের গাল চেপে ধরে প্রচন্ড জোরে দাঁত কিরমির করে সে বলে উঠল, তোমার সাহস বেড়েছে দেখছে। ফ্রান্সে গিয়ে এতটা জোর পেলে কিভাবে? রেচাল যন্ত্রণায় কুকড়ে উঠল। ইভান ছাড়ো, ব্যথা লাগছে আমার। ইভানের চোটের কোণে ফুটে হালকা তাচ্ছিলের হাসি, কিন্তু কণ্ঠে সে ক্রোধের আগুন তখনও বিরাজমান। অত্যন্ত ধীর গলায়, কিছুটা রক্ত হিম করার মতন গলায় বলল, ব্যথা লাগার জন্য তো ধরেছে সুইটহার্ট। আমার সামনে মুখে মুখে কথা বলার সাহস দেখাচ্ছ, নাকি অন্য কোনো খেলায় মেতেছ? কয়েক মুহূর্তে নীরবতা চাদরে মুড়ে গেল দুজনে। তারপর হঠাৎই যেন সমস্ত সংযোগ ভেঙে গেল ইভানের। এবারে রেচালকে ধাক্কা মেরে সরিয়ে দিল নিজের থেকে। তার দিকে তর্জনী তুলে তীব্র গর্জনে বলল, তুই কি অন্য কাউকে পেয়ে গেছিস? কি বলছো এসব? আমাকে ফেলে দিয়ে নতুন কারোর সঙ্গে চলছিস? তুই কি আমাকে আর প্রয়োজন মনে করিস না, নাকি তুই ফ্রান্সে আগে থেকে কোনো প্রেমিক ফেলে এখানে আমাকে ঠকাতে এসছিস? বল বল। ইভানের এরূপ হঠাৎ হিংস্র ব্যবহার ও তার কথা শুনে রেচালের রক্ত হিম হয়ে গেল। কোনোভাবেই তাকে সত্যি জানতে দেওয়া যাবে না। তার শাশুড়ি কাঁপতে শুরু করলো। সে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, কি বলছো তুমি ইভান? আমি তোমাকে ভালোবাসি বলেই তো ফিরে এসেছি। যদি অন্য কেউ থাকতো তাহলে কি ফিরতাম তোমার কাছে? রেচালের কথা বলার ভঙ্গি ও কণ্ঠে এতটা অসহায়ত্ব ছিল যে মুহূর্তের জন্য ইভান চুপ করে গেল, কিন্তু তার চোখে আগুন তখনও নিভে যায়নি। রেচালকে পুনরায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল ইভান। ভয় আর শঙ্কার ঘন ছায়া যেন রেচালকে ঘিরে ধরল। তার মন বলি দিল, এইবারও ইভানের অসহনীয় অত্যাচারের শিকার হতে হবে। নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য এই যুদ্ধ এবার বৃথা যাবে। ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হতে হতে রাফায়েল মুখটা ভেসে উঠল তার চোখের সামনে একটা স্বস্তির স্মৃতি, কিন্তু সেই স্বস্তিকে তিরস্কার করলে সে নিজেই কেন আবার জড়িয়ে পড়লো এই ধ্বংসাত্মক খেলায়। রাফায়েলের সঙ্গেই তো সে সুখে ছিল। তার চেহারে ফুটে উঠল তিক্ততার ছাপ, কিন্তু এই তিক্ততার চাপা পড়লো ইভানের নির্মমতার নিচে। রেচালকে ভুল প্রমাণ করে নিজস্ব ছোট্ট ঘরটার থেকে মোটা একটা দড়ি নিয়ে এলো ইভান। এরপর শুরু হলো এক নির্মম প্রতিশোধের অধ্যায়। নিজের শরীর সবটুকু শক্তি দিয়ে দড়িটা দিয়ে রেচালকে আঘাত করতে শুরু করলো সে। রেচালের গায়ের প্রতিটি আঘাত যেন আগুন জল জল করে উঠল। তার চোখ দুটি
হয়ে উঠল নিভু নিভু এক লেলিহান শিখা, যা একই সঙ্গে প্রতিবাদের আর বেদনা নীরবতার প্রতীক। কিছুক্ষণ পর ইভানের ক্রোধের স্রোত থেমে গেল, তার হুঁশ পেল। র্যাচালের আহত শরীরের দিকে তাকিয়ে যেন নিজের পাপের ভারে মূর্তি ভেঙে পড়ল। তড়িঘড়ি করে বিছানা থেকে তুলে নিল তাকে। তার শরীরের চিহ্নগুলি যেন প্রতিটি আঘাতের সাক্ষ্য বহন করছে। বাথরুমে নিয়ে গিয়ে উষ্ণ পানির বাথটবে শুইয়ে দিল র্যাচালকে, কিন্তু পানির ছোঁয়া লাগতেই ব্যথায় কুঁকিয়ে উঠল সে। ইভানের মুখে তখনও অন্য সুর, গলায় মিশেছিল আদরের আভাস। কেন রাগো আমায় রয়েছে? সে শক্ত মুখে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। এটাই তোমার ভালোবাসা ইভান? ভালোবাসা এমনই হয়? আমার গায়ে হাত তোলার সময় একটুও কাঁপলো না তোমার হাত? ইভান কাপা গলায় উত্তর দিল। আমার হুঁশ ছিল না রয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কখনো হবে না, প্রমিস। আমি ডক্টরকে কল করছি। রেচালের ঠোঁটে ফুটে উঠল এক পচ্ছিলের হাসি। সেই হাসিতে ছিল তার সমস্ত বেদনা, ঘৃণা আর ইভানের প্রতি অব্যক্ত অভিমান। রাত যেন জেগে আছে কোনো এক অদ্ভুত অপেক্ষায়। শহরের নীরব রাস্তাগুলো যেন শীতল মৃত্যুর মতো শুদ্ধ। এয়ারপোর্ট থেকে ছুটে চলা একটি কালো গাড়ি রাস্তায় আলোর রেখা এঁকে সামনে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে বসা লোকটির চেহারায় অস্বাভাবিক প্রশান্তি, কিন্তু তার চারিপাশে ঝড়ের পূর্বাভাস। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত ধীর স্থিরতা। চারপাশে শূন্যতা যেন তাকে ভীষণ মানিয়ে যায়। হঠাৎই পেছনের নির্জনতার ভাঁজে একের পর এক হেডলাইট জ্বলে উঠল। আরও কয়েকটি গাড়ি তাদের পেছন পেছন ছুটে এলো। ড্রাইভার শঙ্কিত চোখে রিয়ার ভিউ মিররে তাকালো, কিছু বলার সাহস পেল না। তার পেছনে বসা মানুষটি পরিচিত নাম, শরীর প্রভাবশালী একজন মানুষ। পেছন থেকে আসা আলো ক্ষীণ থেকে উজ্জ্বল হতে লাগলো। ধীরে ধীরে দূরত্ব কমাতে থাকলো গাড়িগুলোর মাঝে। ড্রাইভারটির মুখে অস্বস্তি নিয়ে বলল, স্যার, আমাদের ফলো করছে কেউ। লোকটি শান্ত গলায় বলল, গাড়ি চালাও, এখন গাড়ি থামিও না, স্পিড নর্মাল রাখো। একবার হাইওয়েতে উঠতে পারলে কোনো সমস্যা হবে না। জি স্যার। লোকটির নির্দেশ মেনে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং হুইলে হাত শক্ত করে ড্রাইভিং ছেলেটি মহাসড়কে বাঁক ঘুরতেই তাদের গাড়ির সামনে একটি কালো জিপ এসে পথ আটকাল। তার ঠিক পেছনে সেই ধাওয়া করা গাড়িগুলো এসে থামলো। ড্রাইভারকে ব্রেক করতে না করতে চারপাশ থেকে মুখোশ পরা লোকেরা রিভলভার হাতে গাড়িটা ঘিরে ফেল। কালো মুখোশ পরা মানুষগুলো যেন অন্ধকার থেকে বেরিয়ে এলো। ড্রাইভার দ্রুত তার রেজিস্ট্রিকারকৃত ছোট্ট মাপের পিস্তল বের করার আগে একজন ছুরি ঠেকালো তার গলায়। গাড়ির ভেতরে বসা মানুষটি নড়ল না, শুধু তাকালেন। তার চোখে কোনো ভয় নেই। নেমে পড়, তুই ফেসে গেছিস। পেছনের সিটে দরজা খুলে কর্কশ গলায় বলল রায়ান নামের ছেলেটি। টাকার পোষ্য কুকুর বলল ভুল হবে না। ছেলেটাকে টাকায় কেনা সম্ভব। তাকে উপায়ন্তর না দেখে ধীর পায়ে গাড়ি থেকে নামলেন লোকটি। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অন্যমনস্ক প্রশ্ন লুকিয়ে আছে। কেন বাধা না দিয়ে নিজেকে তুলে দিল তাদের হাতে? বর্তমানে তার এখানে কিছু করাটা বোকামি ছাড়ার কিছুই নয়, কেননা তারা লোক বলে দুজন, কিন্তু অপরপাশে ডজন খানিক মানুষ দাঁড়িয়ে আছে। তাছাড়া তার সোর্স নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। নিচু স্বরে সে বলল, লেট মাই। আর কোনো কথা বলার সুযোগ পেল না লোকটা। মুখ বেঁধে হাত পা দড়ি দিয়ে জড়িয়ে তাকে অন্ধকারে এক পুরনো এবং পরিত্যক্ত গোডাউনে নিয়ে যাওয়া হলো। সেই জায়গাটি যেন রাতের গহ্বর থেকে, কোনো শব্দ নেই, শুধু দূরত্বে নিস্তব্ধতা। গোডাউন যেন লোকটির জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যার পেছনে নিজের শক্তি আর অর্থ অহংকার, সামনে অতিশয় অনিশ্চয়তার এক অন্ধকার। কেবল প্রশ্ন, কে বা কারা এই অপহরণের পরিকল্পনা করেছে? কি তাদের উদ্দেশ্য? ভাবান্তর হয় লোকটার। তার হাত পা শক্ত করে আরো চেয়ারের সাথে বেঁধে রাখা হলো। পায়ে পরানো হলো লোহার শিকল। কালো মুখোশ পরা রায়ান সামনে দাঁড়িয়ে বলল, বস বলেছিল তুই এক দুরন্তর লোক, কিন্তু দেখে তো তা মনে হচ্ছে না। তবে জেনে রাখো, এখান থেকে কেউ বাঁচতে পারে না। তুইও পারবি না। কিরে, কিছু বল। লোকটি সম্পূর্ণ চুপ। তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি, যেন এই পরিস্থিতি তার কাছে নতুন নয়। ঠিক তখনই বাইরের পা শব্দ শোনা গেল। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল। হ্যান্ড হিম ওভার টু মি। শান্ত কিন্তু দৃষ্ট কণ্ঠস্বর। ভেতরে প্রতিধ্বনি
তুলল সেই ছায়া মানব। সবাই থেমে গেল কিছুক্ষণের জন্য। কেউ কণ্ঠস্বরে মালিককে দেখেনি, কিন্তু সেই যে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে তা স্পষ্ট। রায়ানের কিছুটা ভয় হলো। পুলিশ নয়তো? কাপা গলায় বলল সে। প্রশ্ন করলো। কি? বাইরে থেকে কণ্ঠস্বর ভেসে এলো। ও আমার শিকার, দিয়ে দে ওকে। যা চাইবি তাই পাবি। তোরা ওকে মারতে চাস, আমিও মারতে চাই। আমি ওকে শেষ না করলে আমার বস আমাকে মেরেই ফেলবে। গোডাউনটা নিস্তব্ধ হয়ে রইল কিয়ৎ সময়। শুধু দূরের পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে তা ভালো মতোই বোঝা গেল। সেই অচেনা কণ্ঠস্বর আবার প্রতিধ্বনি তুলল। আমি তোদের ডেড বডি দিব, তোরা ওর নামে চালিয়ে দিবি। এই লোকটার মৃত্যু শুধুই আমার হাতে, কেবল আমি মারবো ওকে। এত সহজে তো মরতে দেব না ওকে। ওর চোখগুলো তুলে নেব, ওর হাতের নখগুলো আমি উপড়ে ফেলবো, ওর শরীর ছালগুলো তুলবো নিজের হাতে, ওকে টুকরো করে ফেলবো আমি। বিকৃত মস্তিষ্কের লোকটির গলার স্বর জড়িয়ে এলো। ইভানের ঠিক করা লোকগুলো তখনও দ্বিধাগ্রস্ত। কেউ কিছু বুঝে ওঠার আগেই দরজার সামনে এক ছায়া স্পষ্ট হয়ে উঠল। একটা লম্বা কালো কোট পরা মানুষ, যার মুখ অন্ধকার ঢাকা। রায়ান চিৎকার করে প্রশ্ন করে। কে তুই? লোকটি ঠান্ডা গলায় বলল। তোরা বড্ড প্রশ্ন করিস, বল কত টাকা লাগবে? ওকে আমার চাই, নয়তো তোদেরও শেষ করে ফেলবো। লোকটার কথা শেষ হতে না হতে কয়েকটা গাড়ি এসে থামলো গোডাউনের সামনে। লোকটি শান্তভাবে এগিয়ে এলো। তার চোখে কিছু একটা ছিল যা ঘরে থাকা প্রতিটি মানুষকে থমকে দিল। সে কোর্টের ভেতর থেকে একটা সাদা কাগজ বের করে বলল। তোদের জন্য এক নতুন চুক্তি, কিন্তু তার আগে ওকে ছাড়। ইভান আমাদেরকে মেরেই ফেলবে। রায়ান ভারত গলায় বলল। চিন্তা করিস না, ও জানবে না এসব। এমনিতেও এই লোকটাকে আমি শেষ করে ফেলবো, নির্মম মৃত্যু দিব ওকে আমি। আমাদের কিছু হবে না তো? কিছু হবে না, আস্থা রাখ আমার উপর। গুন্ডারা একটু দ্বিধা নিয়ে লোকটির দড়ি খুলতে শুরু করলো। ঠিক তখনই ছায়াময় লোকটা একদম কাছে এসে বলল। তোরা যা চেয়েছিলি তা পেয়ে গেছিস, এখন এখান থেকে চলে যা। ইভানের ঠিক করা লোকগুলো চলে যেতেই ছায়ার আদল থেকে বেরিয়ে এলো লোকটি। তার মুখটা দেখা মাত্রই অপরিচিত লোকটা চোখ বিস্ময় ছাপিয়ে উঠল। তুমি? লোকটা ঠান্ডা হেসে বলল। হ্যাঁ আমি। কি ভাবছো তোমাকে বাঁচাতে এসেছি? না ডিয়ার, এই নাটকটা দরকার ছিল কেবল তোমার আস্থা অর্জনের জন্য। তোমার সব শেষ, এবার নতুন গল্প শুরু হবে। কিন্তু এইবার গল্পের নায়ক আমি, খলনায়কও আমি। এলিজাবেথ, 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 শি ইজ মাই প্রিন্সেস। কিছুটা থেমে আবারও বিকৃত হাসলো অ্যাশার। হাসির আদলে হঠাৎ প্রচন্ড জোরে বলে উঠল। আর তুই রিচার্ড, লিয়াম, ইভানের সাথে মিলে আমার প্রিন্সেসকে মেরে ফেলতে চাইছিলি। খুন করে ফেলবো তোকে আমি। অ্যাশার, আমি সত্যি জানতাম না এলিজা তোমার কিছু হয়। ওই প্রস্টিটিউটটা। রিচার্ডের কথা শেষ হওয়ার আগে গর্জন করে উঠল অ্যাশার। শাট আপ রিচার্ড, তুই কোন সাহসে এলিজাবেথকে প্রস্টিটিউট বলিস? তুই জানিস ও কে? এলিজাবেথ একটা চাঁদ, তবে চাঁদের মতো ওর গায়ে দাগ নেই। আমার নিষ্পাপ চাঁদ। এলিজার নিষ্পাপ মুখটাকে বিশ্বাস করে ঠকে যেও না অ্যাশার, তোমার ভালোর জন্য বলছি। আমি মানুষ চিনি অ্যাশার। কি? ও তাই নাকি? তা মাই ডিয়ার রিচার্ড, তুই জানিস আজকে তোকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে কে? তোর প্রাণপ্রিয় ছেলে ইভান, সেটা জানিস তো? কি? কখনোই না, ইভান এটা করতে পারে না। প্রমাণ লাগবে? পেছনে থেকে আরো একটি অপরিচিত মুখ ভেসে উঠে। রিচার্ড যেন থমকে গিয়ে গেছে কিছু মুহূর্ত। স্যার, তোমাকে আমি কত বিশ্বাস করতাম। তুমি আমারটা খেয়ে পরে বড় হয়ে এই কাজটা কিভাবে করতে পারলি? সরি, কিন্তু আপনি হয়তো মিশানকে ভুলে গিয়েছেন স্যার। মিশান? জি স্যার, ছোট্ট একটা মেয়ে সাহায্যের নাম করে, যার সাথে আপনি মিশান তোর কি হয়? আমার ছোট বোন, যাকে তুই রেপ করে মেরে ফেলেছিস, যার অনাবৃত দেহটাকে ঝুলিয়ে রেখেছিলি তার বাড়ির সামনে। ভুলে গিয়েছিস রিচার্ড? তুই ভুলতে পারিস, কিন্তু তোর পাপ তোকে ভুলে যায়নি রিচার্ড। আমি অ্যাশার স্যারের আন্ডারে থেকেই তোর ওপর নজর রেখে এসেছি এতদিন। আজ যখন জেনেছি তোর ছেলে তোকে মারার প্ল্যান করেছে,
লোকটি আবারও কথা বলল না। লোকটা আর কেউ না, রিচার্ডের সেই ড্রাইভার। তাদের কথোপকথনের মাঝে এক ছায়ামূর্তি সরে গিয়ে কারো নাম্বারে কল করে। হ্যালো স্যার, ম্যাডামের কথা অনুযায়ী কাজ তো করেছি, তবে এখানে আরেকজন চলে এসেছে। যতটুকু নজর রাখলাম তাতে এতটুকুই বুঝলাম যে ছেলেটার নাম আশার। অপর পাশ থেকে ছোট্ট উত্তর করে লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। দিনের আলোয় গলা চেপে ধরে খুটখুটে অন্ধকার আচ্ছন্ন এক ঘর, সারা ধর জুড়ে এক ধীর প্রতিধ্বনি মিশে যাচ্ছে আবেশে। একটি ফোন কল, দুটি কঞ্চ, আর সেই কণ্ঠের প্রতিটি শব্দ যেন কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। হেঁটে হেঁটেই কথা বলছে অন্ধকারে আচ্ছন্ন সেই পুরুষের ছায়া মূর্তি। অপর পাশ থেকে কল তুলে কেউ ছোট্ট করে বলল, রিসার্টকে আমরা নিয়ে আসতে পারিনি, সেখানে থার্ড পার্টি ছিল। হতাশার রেশ দেখা মেলে পুরুষালী গলার স্বরে। কিছুটা রাগ হয়েই তাচ্ছিল্য করে নারী ছায়ামূর্তি বলে উঠছে, বাঁকা রাগ হচ্ছিস কেন? হঠাৎ করে যোগাযোগ করলি, হঠাৎ করেই বললি রিসার্টের উপর হামলা হবে, ওকে যেন আমরা তুলে আনি। সময় পেলাম কই বল? তুই কিভাবে জানলি? হাসে নারী কণ্ঠের অধিকারিণী। হ্যাঁ আছে তো। সন্ধিয়ান হয় মেয়েটি। রিসার্টকে তুলে নিয়ে গেছে কে তা জানিস? কিছুটা থেমে উত্তর করে সেই ছায়ামূর্তি নারী। তা দরকার পড়বে না, ছেলেটার নাম এশার। আপাতত এটুকুই জানি, পরিচয় জানার জন্য সোর্স কাজে লাগাতে হবে। আমি অলরেডি ভেবে রেখেছি কিভাবে বের করব। বাহ, যদিও অবাক হওয়ার কিছুই নেই জানি। আমরা ডালে ডালে চললে তুই পাতায় পাতায় চলিস, তোর সাথে লাগতে চাওয়া বৃথা। হ্যাঁ, দরকার পড়লেই কল করবি, জানি জানি। কথাটা বলে লাইন কেটে দিল নারী কণ্ঠধারী মানুষটি। মুখে ফুটে উঠল বিস্তর এক হাসি। লাইনের অপর পাশে থাকা লোকটি দীর্ঘশ্বাস ফেলে মলিন হাসলো। আপাতত দায়িত্ব শেষ তার। আপনার কফি। ধন্যবাদ উডি। উডি চেয়ার টেনে বসতে বসতে বলল, স্যার, আমরা কি আজ মিলার রেজিডেন্সে যাব? না উডি, এখানে থাকা লাগবে। তাছাড়া আরও একটা কাজ বাকি রয়ে গেছে আমার। কাল বা পরশু যাব বাড়িতে। কিন্তু আপনি তো এভাবে হোটেলে থাকতে পারেন না। কিছু করার নেই, থাকা লাগবে। বাড়ি ফিরলে সমস্যা আছে উডি। ঠিক কী সমস্যা জানতে পারি স্যার? এবার ফিরলে ড্যাড অ্যান্টিক্সের বিজনেস আমাকে ধরিয়ে দিতে চাইবে, কিন্তু আমি চাই না এটা। কিন্তু কেন স্যার? উডি, বাবার বিজনেস ডাউন হওয়ার পর ডিয়ানা হাল ধরেছে। ওর তিল তিল করে গড়ে তোলা কোম্পানি এভাবে হাতিয়ে নেওয়ার ইচ্ছে নেই। আর আমি আমার দুনিয়ায় ভালো আছি ওডি। প্রোগ্রামিং ইজ মাই প্যাশন। তাছাড়া অ্যান্টিক্সের বিজনেসে ঢুকলে সবাই আমাকে লুইস মিলারের ছেলে হিসেবে জানবে। তখন আমার কার্য সাধন করা দুষ্কর হয়ে যাবে। আচ্ছা, বুঝেছি। কিছুটা থেমে সে আবারও বলল, ভালো কথা। ডিয়ানা ম্যাডাম কল করেছিলেন একটু আগে। কি বলেছে? জিজ্ঞাসা করেছিল আপনি খেয়েছেন কিনা, আর পৌঁছে কল করেননি কেন। তুমি কি ওকে বলেছ আমি ইভান লিয়ামের সাথে মিটিং করতে গিয়েছিলাম? না স্যার, ব্রিয়ান আমাকে বলতে মানা করেছে। ওকে, গুড জব। কি বলেছ? বলছি আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি ইনভেস্টমেন্ট মিটিংয়ে গিয়েছিলেন আর তাদের সাথে ডিনার করেছেন। ভালো করেছ। চলো রিচার্ডের সাথে আবার সাক্ষাৎ করে আসি। আমি বিল পে করে আসছি। যাও। উডি কফি শপের কাউন্টারে দাম পরিশোধ করে এসে বলল, চলুন স্যার। নির্জন গুদামে রিচার্ডের দম আটকে আসছে। চোখে অন্ধকার ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই তার কাছে। হাত পা শক্ত করে ধরে বেঁধে রাখা হয়েছে। সামনে বসে আছে অ্যাশার, মুখে অদ্ভুত শান্ত হাসি, যা রিচার্ডের বোধগম্য হয় না। চারপাশে এক উটকো বাজে গন্ধ। তার মনে একটা প্রশ্ন ঘুরছে, এটা কিভাবে হলো? ইভান কি করে তাকে মারতে চাইলো? তার নিজের ছেলে, তার মতো স্বার্থপর হয়েছে তার ছেলে। ঘন্টা দুয়েক আগে রিচার্ড ভেবেছিল সে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল মানুষ, টাকার জোরে সব কিছু কেনা যায়, কিন্তু মানুষ, আইনের লোক, এমনকি জীবনও। কিন্তু এখন তার মনে হচ্ছে সে মৃত্যুর একদম কিনারায়, যেখানে টাকা বিলিয়েও সে ফিরতে পারবে না। অ্যাশার ধীর গলায় বলে, জানিস আমি এই মুহূর্তটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি? আমার এলিজাবেথকে তুই কত কষ্ট দিয়েছিস তুই জানিস? রিচার্ডের ভয়ে মাথা নিচু করে ফেলে।
অ্যাশারকে সে নিতান্তই সহজ সরল একটা ছেলে ভাবত। সে রাগী তাও জানতো, তবে অ্যাশারের এই সাইকোপ্যাথিক রূপ তার শিরদাঁড়ায় শীতল প্রভাব সৃষ্টি করেছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অ্যাশারের সাথে তার পরিচয় হয়েছিল ক্যালিফোর্নিয়ায় একটা আইটি প্রোগ্রামে। নামকরা প্রোগ্রামার হিসেবে তাকে চেনে রিচার্ড। তার কয়েকটা প্রজেক্ট নমিনেট করা হয়েছিল ক্যালিফোর্নিয়ার আইটি জিনিয়াস অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে। অ্যাশার চোখে এক ঝলক বিদ্বেষ ফুটে উঠে। ঠান্ডা গলায় উম্মাদের ন্যায় মিহি হেসে উঠে বলে, রিচার্ড, তোকে আমি কত সম্মান করতাম বল। আঙ্কেল বলে ডাকতাম তোকে, তাই না? আর তুই আমার এলিজাবেথের দিকে হাত বাড়ালি। রিচার্ড মুহূর্তে থমকে যায়। সে নিজেকে ডিফেন্ড করার বলার চেষ্টা করে। আমি কখনোই জানতাম না। অ্যাশার মুষ্টি শক্ত হয়ে যায়। রিচার্ডের সম্মুখে থেকে উঠে দাঁড়ায় সে। অস্বাভাবিক শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ, সে আমার, কেবল আমার। এলিজাবেথ শুধুমাত্র অ্যাশারের। প্রথমে তোর ছেলে আমার থেকে ওকে কেড়ে নিল। কথাটা বলেই থেমে গেল অ্যাশার। গলার স্বর কিছুটা নরম করে আবারও বলতে লাগলো, না, কেড়ে নেয়নি। আমার গাফিলতির কারণে জিতে গিয়েছিল, কিন্তু তারপর ওকে ছেড়ে দিল। হাউ সিলি। ইভান আসলে একটা জার্ক। আর তুই ওকে মেরে ফেলার চেষ্টা করেছিলি শুধুমাত্র তোমার নিজের স্বার্থ রক্ষার জন্য। রিচার্ড কাঁপতে কাঁপতে কিছু বলার চেষ্টা করে। আমি অ্যাশার হেসে ওঠে এক বিদ্রুপের হাসি। সে ধীরে ধীরে হেঁটে যায় দরজার দিকে। দরজার পাশে থাকা ঝুলন্ত ক্যাবিনেট থেকে একটা ছুরি তোলে। তার চোখে মুখে এক অদ্ভুত ধরনের ঠান্ডা ঘৃণা ফুটে ওঠে। তোকে বাঁচিয়ে রেখেছি শুধু এই মুহূর্তটার জন্য। আজ তোকে প্রতিটা মুহূর্তে সেই যন্ত্রণার স্বাদ নিতে হবে যা এলিজাবেথ পেয়েছিল। অ্যাশার ধীরে ধীরে রিচার্ডের সামনে হাঁটু গেড়ে বসে। তার হাতে থাকা ছোট্ট ছুরিটা দরজা ভেদ করে মিহি আলোতে চকচক করে উঠছে। রিচার্ড শ্বাসকষ্টে কাঁপছে। তার মুখে আতঙ্কের চিহ্ন। তোকে প্রথমে ভয় পাওয়াতে চাই, কারণ ভয়ই আসল শাস্তি শুরু করার পথ। তোকে এত সহজে মারবো না রিচার্ড। তিল তিল করে তোকে শেষ করব আমি। সে রিচার্ডের বাম হাতটা ধরে ছুরির ধারালো প্রান্তটা তার আঙুলের উপর রেখে বিকৃত হাসে। অ্যাশার নিষ্পাপ মুখশ্রী ইতিমধ্যে বিশ্রী এক রূপ ধারণ করেছে। মুখে সেই জঘন্য হাসি ফুটিয়ে রেখেই সে বলে, তুই জানিস একটা আঙুলে কতগুলো স্নায়ু থাকে? রিচার্ড সন্ধিয়ান দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে থাকে অ্যাশারের পারে। উত্তর না পাওয়া রিচার্ডের হাতটা আরো শক্ত করে চেপে ধরে। অ্যাশার ছুরি সামান্য অংশ দিয়ে রিচার্ডের আঙুলের মাথায় কেটে দেয়। মুহূর্তে রক্ত কণাগুলো ফোটায় ফোটায় গড়িয়ে পড়তে শুরু করে। রিচার্ড আর্তনাদ করে চিৎকার করে উঠে। অ্যাশার বাঁকা হেসে বলে উঠছে, এটা কেবল শুরু। কিছু মুহূর্ত ক্ষান্ত থেকে সে আবারও রিচার্ডের হাতের চামড়ার সামান্য অংশ কেটে ফেলে। তার চোখে শান্তি, যেন সে প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। এখন বল, তুই ওকে মারার চেষ্টা কেন করেছিলি? রিচার্ড কাপা গলায় বলে, এলিজা আমাদের চুক্তি ভঙ্গ করেছিল। রাগে নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। অ্যাশার থেমে যায়। এক মুহূর্ত চুপ থেকে সে রিচার্ডের মুখের খুব কাছে এসে ফিসফিস করে বলে, এটা জানিস রিচার্ড, তুই একটা জানোয়ার আর আমি হলাম অমানুষ। আর এখানে তোকে শেষ করতে এসেছি, আর তোর ছেলে ইভানকেও শেষ করে ফেলবো। আগেই বলেছিলাম এই গল্পের নায়কও আমি আর খলনায়কও আমি। কথাটা শেষ করে রিচার্ডের পায়ের উপর নজর দেয় সে। বারবার বিড়বিড় করে বলে, তোর মতো লোকের চলার শক্তি থাকা উচিত নয়। সে রিচার্ডের পায়ের নিচে থাকা ধাতব রড তুলে নেয় হাতে। নিজের সমস্ত শক্তি দিয়ে আঘাত করে রিচার্ডের হাঁটুতে। রিচার্ডের চিৎকারে গুদামের দেয়াল কেঁপে উঠছে। এটাই যথেষ্ট নয়? তুই এখনো বুঝতে পারিসনি কি পরিমাণ যন্ত্রণায় ছটফট করেছিল আমার এলিজাবেথ? আশা ঠান্ডা গলায় বলে। সে কিছুটা ঝুঁকে রিচার্ডের বেঁধে রাখা চেয়ারে ভর ছেড়ে দিয়ে তাত গলায় কাটা দাগ সৃষ্টি করে, তবে গভীর নয়। রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ে। রিচার্ড চিৎকার করে উঠছে, তোকে আমি মেরে ফেলবো না। তোকে সেই অবস্থায় রেখে দেব যাতে তুই প্রতিদিন তোর পাপের শাস্তি নিজের শরীরে অনুভব করবি। পরদিন
পরদিন সকালে রাতে বারান্দার পর্দাগুলো টেনে নিতে ভুলে যাওয়ায় সকালের মিষ্টি রোদের আছে ঘুম ভাঙে আশারের। কিছুটা ঘুমের ঘোরে থেকে ফোন হাতে নেয়, কিছু একটা দেখে মুচকি হাসে সে। আয়রনের ফোন থেকে এলিজার অনেকগুলো মেসেজ, তার এই বিস্তর হাসির কারণ। মেসেজের রিপ্লাই না করে সে সরাসরি কল করে এলিজাকে। সাথে সাথেই অপর পাশ থেকে কল রিসিভ করে এলিজা দুর্বল কণ্ঠে বলে, গুড মর্নিং অ্যাশ। মর্নিং প্রিন্সেস, ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, তুমি ফোন ধরেছো কেন? অ্যাডি বলেছে আমি একটু একটু ফোন ধরতে পারবো, আর ওর থেকে সকালে ফোন চেয়ে নিয়েছি। তাছাড়া তুমি তো এলেতে গিয়ে কলও করনি। আমাকে না রাগালে তোমার ভালো লাগে না, তাই না? একদম ঠিক ধরেছ, রাগ করলে তোমার নাক মুখ লাল হয়ে যায়। ফিলস লাইক ইউ আর ব্লাশিং। হ্যাঁ, এই অবস্থাতেও রাগ ওঠানোর চেষ্টা চালাচ্ছ? তোমাকে কিছু বলারই নেই আমার। রাগ হচ্ছ নাকি? না প্রিন্সেস, আপনার সাথে রাগ হওয়ার মতো সাহস আমার আছে নাকি? হঠাৎ উডি এসে অনুমতি ছাড়া অ্যাশার ঘরের দরজা খুলে এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীনই হয়। তার চোখ কিছুটা বিভ্রান্তি, কিছুটা আশ্চর্যতায় ভরে উঠে। কাল রাতে অ্যাশার যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, তার সাথে এই মধুর হাসি, এই নাদান কথাবার্তার কোনো রকম মিল খুঁজে পাচ্ছে না উডি। সে দাঁড়িয়ে থেকে কিছু সময় চুপচাপ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অ্যাশারের মুখে যে গত রাতের অগ্নিমূর্তি ছিল, সেই দৃষ্টিতে সে অপরাধীকে দমন করেছিল। আজ তার মধ্যে এক প্রকার অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। উডি জানতো না এক মানুষ দুটো রূপ ধারণ করতে পারে, একটা শিকারী এবং একটা নিরীহ। এলিজার সাথে এই উজ্জ্বল নিষ্পাপ কথোপকথনে যেন সে অ্যাশারের ভিন্ন এক দিক দেখেছিল। হঠাৎ তার মনে হলো গত রাতের অ্যাশারের যেই ক্রোধ আর আজকে হাসির যেই প্রশান্তি, তাদের মধ্যে কিছু একটা বিরাট অমিল আছে। এলিজার কণ্ঠে আবারও মিষ্টি ধ্বনি শোনা যায়, আর অ্যাশারের মুখে সেই অপরিচিত হাস্যোজ্জ্বল ছাপ। কিন্তু উডির দৃষ্টি আরও কিছু সময় স্থির হয়ে থাকে। তার মনে একটা প্রশ্ন ওঠে, কি আছে এই অ্যাশারের ভিতরে? এই মুখে যে হাসি, তার সাথে কলঙ্কের রক্তমাখা নৃশংসতা কেউ মেলে না। উডি সেখান থেকে চলে যায়। তার মনে কিছুটা দোটানার জন্ম নেয়। এই পরিবর্তনের পেছনে কি এক গভীর রহস্য লুকিয়ে আছে? হয়তো একদিন তার সামনে আসবে, আর সেই মুহূর্তের জন্য প্রস্তুত হতে হবে তাকে। মুচকি হেসে নিজের কাছেই আওড়ায়, হার্ট অ্যাটাক হওয়ার আগে নিজেকে সামলা উঠি। অ্যাশার তোকে হার্ট অ্যাটাক দিয়েই মারবে। হি ইজ হান্টার অ্যান্ড প্লে অ্যাট দ্য সেম টাইম। এলিজার সাথে কথা শেষ করে ফ্রেশ হয়ে আসার আজকের দিনটা ব্যস্ততায় কাটবে, এটা তার ভালো করে জানা। আজকে তার আরও দুটো কাজ আছে। ফ্রেশ হয়ে এসে উজিকে রেডি হয়ে গাড়িতে বসতে বলে নিজেও তৈরি হয়ে নেয়। গাড়ির দরজা খুলে ভেতরে বসতে উডি প্রশ্ন করে, কোথায় যাবেন স্যার? ফার্স্ট ডেস্টিনেশন। আসার এক মুহূর্ত চুপ করে থেকে উত্তর দেয় উডি, কালকের মিটিংয়ের পর মিস্টার ইভান লিয়াম আমাকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করেছিলেন। একটু থেমে বলে, ও হ্যাঁ, মাথা থেকেই বেরিয়ে গিয়েছে। আপনি তো তার ডিনারের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি যাবেন যে সেটা ভাবিনি। আসার হালকা এসে তীক্ষ্ণ শীতল কণ্ঠে বলে, ওর বাবাকে ধরার তাড়া ছিল যে। তাছাড়া আজকের ইভান লিয়ামের নাটক দেখতে হবে তো। রিয়ার ভিউ মিররের অ্যাশারের বিকৃত হাসি দেখে নিজেও একটু হাসলো উডি। বরাবরই সে অ্যাশারের রাগী, বিকৃত আর বদমেজাজি রূপ দেখে অভ্যস্ত। অ্যাশার নাদান হাসি দেখলে উডি বিভ্রান্ত হয়। ছেলে মানুষই ঢঙের হাসি, সেটা কি অ্যাশারকে মানায়? একদমই না, অন্তত উডির কাছে মানায় না। নাকি রূপকথাই সত্য? পুরুষ যতই বিকৃত হোক না কেন, শখের নারীর কাছে সে সন্তর্পণে নিজেকে বিলিয়ে দেয়। ভাবান্তর হয় সে। গাড়ির ইঞ্জিন গর্জন দিয়ে ওঠে, আর অ্যাশার তার ল্যাপটপের স্ক্রিনে মনোযোগী হয়। তার মনে স্পষ্ট একটাই লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনে সে কতটা নির্মম হতে পারে এটা উডি খুব ভালো করে জানে। মিস্টার মিলার, আপনি আমার আমন্ত্রণে সায় দিয়েছেন, আমি খুব খুশি হয়েছে। মিস্টার লিয়াম, আমি কথা দিয়েছি আপনাকে, না রেখে পারি বলুন? আপনার গার্লফ্রেন্ড আসেনি? অ্যাশার চোখে মুখে কিছুটা বিরক্তি ফুটিয়ে বলল, আমি ভেবেছিলাম এটা বিজনেস রিলেটেড ডাইনিং।
বিজনেস রিলেটেড হলেও মিস ইনভাইটেড ছিল, যেহেতু উনি আপনার সাথে এলাতে এসছেন। ও আসলে লিজা পার্লারে গিয়েছে, আর সকালে সে কিছু খায়নি মিস্টার লিয়াম, ডায়েট ইউনো। বুঝেছি। আপনার গার্লফ্রেন্ড কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে নাকি? না, তবে সে চাচ্ছে জয়েন করতে। হ্যাঁ, আই সি। চলুন মিস্টার মিলার, আমরা বসে। হ্যাঁ চলুন। ইতিমধ্যে পুনরায় প্রবল আত্মগ্লানিতে ডুবতে শুরু করেছে ইভান। তাও মুখে হাসি ফুটিয়ে রেখেছে সে। এলিজার সাথে নাম ব্যতীত আর কোনো কিছুর মিল নেই অ্যাশারের গার্লফ্রেন্ডের। এলিজা সবসময় খাবারের ব্যাপারে অনিয়ম করত, যখন যা ইচ্ছা খেত, যেন ডায়েট নামের কোনো কিছুই তার ডিকশনারিতে নেই। কিন্তু এই মেয়ে, তাছাড়া এলিজা এই তো মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিল, আর এই মেয়ে কোথাও সম্পৃক্ত নেই। পার্লারে যাওয়া এলিজার পছন্দ না, সে ট্রেডিশনাল জাপানিজ স্কিন কেয়ার পছন্দ করে। তাহলে কি বিনা কারণে সে এলিজাকে মেরে ফেলল? উডি অ্যাশারের পাশে বসতে বসতে নিচু স্বরে সন্দেহেও নিয়ে প্রশ্ন করে, আপনার গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? আকাশ থেকে। বাঁকা হাসে অ্যাশার। খাবারের টেবিলের সামনে এসে ধীরে ধীরে মুখের মাস্ক খুলে চেয়ার টেনে বসলো অ্যাশার। বহুদিন পরে ইভানের সামনে নিজের আসল চেহারা দেখানোর সময় এসেছে। মাস্ক খুলে রেখে সে স্থির চোখে ইভানের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইল। তার নির্লিপ্ত চাউনি উড়ির শির দ্বারা শীতল স্রোত সৃষ্টি করলো অ্যাশারের। হঠাৎ রূপ বদলটা তার হজম হচ্ছে না। এইদিকে ইভান অ্যাশারকে একটিবারের জন্য খেয়াল করছে না। সে তখনও ওয়েট্রেসের সঙ্গে ব্যস্ত। খাবারের অর্ডার নিয়ে মিষ্টি এসে কথা বলছিল সে। অর্ডার শেষ করে অবশেষে হাস্যজ্জ্বল মুখ নিয়ে ফিরে অ্যাশারের দিকে তাকাতেই হকচকে উঠল ইভান। তার নজর অ্যাশারের মুখের দিকে পড়তে ইভানের চোখ বিস্ময় বড় হয়ে গেল। মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গিয়ে জায়গা নিল এক অবিশ্বাস্য, যেন পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তার। হঠাৎই রাগে ফেটে পড়ে এসে হুঙ্কার দিয়ে উঠল। তুই? ইভানের গলার স্বর ভয়, অবিশ্বাসের আর ক্রোধের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। ইভান তখনও আঙুল তুলে এক অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে আছে অ্যাশারের দিকে। অ্যাশার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে। ইভানের অপ্রস্তুত এবং ক্ষুদ্র প্রতিক্রিয়া তার প্রত্যাশার বাইরে ছিল না। তার চোখে গভীরে অদ্ভুত এক ঠান্ডা আত্মবিশ্বাস ফুটিয়ে রেখেছে সে। ইভানের দিক থেকে দৃষ্টি সরিয়ে না নিয়ে বাঁকা হেসে সে ধীরে স্বরে বলল, লং টাইম নো সি, দ্য গ্রেট লিয়াম। তুই এখানে? ইভানের কথা শেষ হওয়ার আগে অ্যাশার নির্লিপ্ততা বজায় রেখে নরম স্বরে বলল, হ্যাঁ আমি। বিশ্বাস হচ্ছে না? তোর সামনে দাঁড়িয়ে আমি, দেখ। তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস বা বিস্ময় নেই, বরং চাপা বিদ্রুপের ছোঁয়া স্পষ্ট, যেন বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সে তার সামনে দাঁড়ানোর মুহূর্তটা উপভোগ করছে। অ্যাশারের কথা শুনে ইভানের মুখ আরও কঠোর হয়ে উঠল। অ্যাশারের ঠান্ডা ব্যঙ্গ তার গায়ে আগুন ঠেলে দিল। ইভান টেবিলের অপর পাশে ঝুঁকে দাঁতে চাপা কণ্ঠে বলল, তুই এখানে কেন? মিস্টার লিয়াম, সি ইটস মি, অ্যাশার মিলার। তুই কাল রাতে মিটিং শেষে ব্রেকফাস্টে ইনভাইট করলি, এখন বলছিস এখানে এসেছি কেন? অপমান করছিস ইভান। তুই কি চাস আশার? এখানে এসে নাটক করছিস কেন? আর কাল রাতে এর জন্য এতবার বলার পরে মুখে শুনলি না, এবার বুঝেছে। অ্যাশার অপ্রতিভ না হয়ে আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। তার চোখে কোনো তাড়াহুড়ো নেই, যেন এই মুহূর্তটাকে উপভোগ করছে। নাটক? ওটা তো তুই ভালো জানিস ইভান। আমি শুধু কিছু পুরনো হিসাব মেটাতে এসেছি। এছাড়া তোকে জানানো দরকার ছিল হু দ্য হেল আই অ্যাম। ইভানের হাত মুঠো হয়ে গেল। টেবিলের কাটলেট সেটে রাখা ছুরিটা তার নজরে পড়ল, কিন্তু অ্যাশারের নির্ভীক ধারালো দৃষ্টি তাকে এক মুহূর্তের জন্য স্থবির করে দিল। সে দাঁত কিরমির করে পড়ল, তুই কি ভাবছিস তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তুই মনে করিস তোর জন্য এখানে কোনো জায়গা আছে? ভুল করছিস আশার। তোর এখানে টিকে থাকে সহজ হবে না। আমি এখনও দ্য গ্রেট লিয়াম। আমি। অ্যাশার তার গ্লাসে পানি ঢেলে নিয়ে তা এক ঝোঁকে শেষ করে ইভানের দিকে তাকিয়ে নিস্তব্ধ কণ্ঠে বলল, টিকে থাকার জন্য আসিনি, তুই যা শুরু করেছিলি তা শেষ করতে এসেছি। সেদিনের কাহিনীটা নিচেও ছেলে মানুষের ছাড়া কিছু ছিল না, কিন্তু তোর ছেলে মানুষই আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। শুনেছি তুই তোর ওই গার্লফ্রেন্ডকে বিয়ে করেছিস। তাহলে এলিজা কোথায় ইভান? হোয়ার ইজ মাই ভেরি
ওন ফার্স্ট লাভ। আমি জানি না এলিজা কোথায়। অ্যাশারের চোখে দেখা গেল এক দুর্দমনীয় সন্দেহজনক দৃষ্টি, যা ইভানকে আরো অস্বস্তিতে ফেলে দিল। চারপাশের পরিবেশ হঠাৎই যেন ভারী হয়ে উঠল। অ্যাশার ধীরে ধীরে হেঁটে কাঁচের জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরের শীতল বাতাস আর ভেতরের জাঁকজমক আলোগুলো যেন তার ঠোঁটের এক কোণের হালকা হাসিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সে জানালার কাজ হাত রেখে বাইরে তাকিয়ে বলে, তুই বড্ড বোকা ইভান, সবসময় তোর ছোটোখাটো প্ল্যান নিয়ে পড়ে থাকিস, আর তোর বাবা রিচার্ড লিয়াম পুরো খেলাটাই চালায়। ইভান নিজের মুঠে শক্ত করে ফেলল। তার শরীরের প্রতিটি পেশিতে আবারও রাগ জমতে শুরু করেছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অ্যাশারের দিকে তেড়ে গেল। তুই কি ভাবিস তুই জানিস না আমার কি করার ক্ষমতা আছে? অ্যাশার ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে সেই এক রহস্যময় হাসি। তার ভঙ্গিতে আগের মতোই কোনো তাড়াহুড়ো নেই। ক্ষমতা? কিছুক্ষণ থেমে সে বাঁকা হেসে পড়ল। তুই সবসময় রিচার্ডের একটা পুতুল ছিলি, সেটা তুইও ভালো মতোই জানিস। ইভানের চোখে রাগে লাল হয়ে গেল। সে এক পা এগিয়ে এসে বলল, এই শেষবার মতো বলছি অ্যাশার, আমার সঙ্গে খেলতে চাস না? অ্যাশার একটু সামনে ঝুঁকে একদম শান্ত গলায় বলে, তুই বুঝিস না ইভান, আমি শুধু খেলি না, আমি খেলার নিয়মও তৈরি করি। যাই হোক, তোকে একটা ইনফরমেশন দেই, তোর বাবাই কিন্তু এলিজার সাথে কন্ট্রাক্ট করে বিয়ে করিয়েছিল তোর মিস ইসরা, মানে তোর সৎমা আলেকজান্দ্রার থেকে সম্পত্তি নিতে। মানে? কিছুটা অবাক হয় ইভান। মানে হলো তোর সৎমা মিসেস আলেকজান্দ্রা লিয়ামের লেবাননের পারিবারিক সম্পত্তি অনেক বছর আগেই নিজের হাতে পেয়েছিল তোর বাবা রিচার্ড। তবে মিসেস লিয়াম সাবালিকা হওয়ার পরে ভালো মানুষই করে রিচার্ড মিসেস লিয়ামকে তা জানায়। সে আশা করেছিল মিসেস লিয়াম তার সম্পত্তি রিচার্ডকে লিখে দিবে, এবং সে বলেও ছিল এই কথা। কিন্তু হঠাৎ করেই মিসেস লিয়াম তা নাকচ করে বলেছিল, তুই বিয়ে করে ঘর সংসার করতে শুরু করলেই তোর নামে লিখে দেবে সব, এমনকি উইল করে বসেছিল। তাই তড়িঘড়ি করে রেচালের সাথে তোর বিয়ে দিতে চেয়েছিল রিচার্ড, কিন্তু তোর ফুটা ভাগ্য, রেচাল সেদিন পালিয়েছিল কোনো একটা কারণে। কি কারণ সেটা হয়তো তোরাই ভালো জানিস। তোর বাবা বিবেক বুদ্ধি হারিয়ে টোপ হিসেবে এলিজাকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এলিজাবেথ শান্তশিষ্ট হলেও বোকা ছিল না। তোর বাবার অফার সে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আলটিমেটলি আমাকে বিয়ে করেছিল। কিছুটা বিজয়ী ভাব নিয়ে বলে ইভান। অ্যাশার তার কথার পাত্তা না দিয়ে বলে, কিন্তু পরক্ষণে রাজি হয়ে তোর কাছে ছুটে গিয়েছিল। কিন্তু কি জন্য? না করার পরেও কেন তোকে বিয়ে করতে রাজি হয়েছিল? আর সেখানে জ্যাক না থাকলে কোনো দিনও কেউ জানতো না যে এলিজা তোর বাবার দেওয়া অফার ফিরিয়ে দিয়ে আবার হঠাৎ করেই রাজি হয়েছিল। আর তুই ওকে বিয়ের জন্য বলতেই তোকে বিয়ে করে নেয় ও। বিষয়টা খুবই অস্বাভাবিক, তাই না? কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করে অ্যাশার। রহস্য, তাই না? রহস্য রহস্য রহস্য। আমি জানি না এলিজাবেথ কেন তোকে বিয়ে করেছিল, তবে টুইস্ট আছে এখানে। তোর বাবা হওয়ার অযোগ্য রিচার্ড তোকে মেরে ফেলতে চাইছিল, আর সেটাও সম্পত্তির জন্য। বাবা আমাকে মারবে? মস্করা করিস আমার সাথে? মস্করা করা আমার কোনো সময় পছন্দ না, সেটা তুই ভালো জানিস ইভান। কিন্তু আমাকে মেরে বাবার কি লাভ? লাভ তো আছে ইভান। তোদের অ্যান্টিক্সের বিজনেসের 75% শেয়ার হোল্ডার তোর সৎমা, 10% তুই, আর বাকিটা রিচার্ড। আর এখানেই খেলা শুরু। তুই সংসার জীবন শুরু করলে পুরো অ্যান্টিক্সের বিজনেস তোর হয়ে যাবে, আর তুই মরলে সব রিচার্ডের। আমার ওয়াইফ থাকতে সবকিছু বাবার কিভাবে হবে? তোর ওয়াইফ নাকি কন্ট্রাক্ট ওয়াইফ, যার সাথে বিয়ের 2 বছর পর এমনিতেই ডিভোর্স হতো? আমি কিছু বুঝতে পারছি না। তাহলে প্রথম থেকেই বলি, বল। তোর সৎমায়ের সম্পত্তি যা ছিল তা হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল তোর বাবা আর দাদার। তুই হওয়ার পর প্ল্যান করে তোর মাকে বের করেছে তোর বাবা রিচার্ড। তোর মায়ের প্রাক্তন প্রেমিকের হঠাৎ উদয় হওয়াটা কি অস্বাভাবিক না? কিন্তু ইভানকে বলতে না দিয়ে অ্যাশার আবারও বলতে শুরু করে, তোর মা ওই লোকের প্ররোচনায় পড়ে পালিয়ে গিয়েছিল, আর এই সুযোগে তোকে হাতিয়ার করে ইসরান্টিকে ম্যানিপুলেট করে তোর বাবা। কিন্তু ঝামেলা শুরু হয় তখনই। আন্টি হয়তো ওদের প্ল্যান
বুঝে গিয়েছিল, আর তাই উনি উইল করে ফেলে সব কিছু, যার কারণবশত তোর আর রেচালের বিয়ে ঠিক নয়। কথা হচ্ছে, রেচালকে কে বিয়ে করলে তো রিচার্ড কিছুই পেত না, তাহলে কেন রেচালের সাথে বিয়ে দিতে চাইছিল? এক্স্যাক্টলি। রিচার্ড খুবই ধূর্ত লোক ইভান। রেচালের পারিবারিক সম্পত্তি হাতানোর জন্য তড়িঘড়ি করছিল সে। তোর সাথে রেচালের বিয়ে হলে রেচালের সম্পত্তির অংশীদার তুই হতি, কেননা রুদ্রিগো পরিবারের একমাত্র সন্তান রেচাল। ওর সাথে তোর বিয়ে হলে হয়তো মেয়েটাকে রিচার্ডের আক্রোশের শিকার হতে হতো, ঠিক যেমনটা 1.5 বছর আগে এলিজার সাথে হয়েছিল। কোনো কারণ ছাড়া গাড়ির ব্রেক কাজ না করাটা খুবই অস্বাভাবিক না? এলিজার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুই কিভাবে জানিস? অ্যারন মিলারকে তো চিনিস, তাই না? হ্যাঁ, এলিজার খুব কাছের একজন বন্ধু। অ্যারনই আমাকে এসব বলেছে। ও তোকে কেন বলবে? কারণ ও জানে আমি এলিজাবেথকে ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিচ্ছু এক্সিস্ট করে না, কিন্তু ও তোকে কিভাবে চেনে? বেশি প্রশ্ন করিস তুই। যাই হোক, মূল কথায় ফেরা যাক। রেচাল আর তোর বিয়ের সকল প্ল্যান করে রেখেছিল রিচার্ড, কিন্তু তা ভেস্তে যায়। আর তৎক্ষণাৎ মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ার ভয়ে এলিজার শরণাপন্ন হয় সে। তুই কি বলতে চাচ্ছিস? এলিজা আমাকে কখনো ভালোবাসেনি? তুই তো বললি এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নেই। সেটা কেবল আমার কাছে, কিন্তু তোদের কাছে তো ভালোবাসা এক্সিস্ট করে। বেসেছে, না বাসলে তোকে বিয়ে করতো না। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, আমাকে মারলে বাবার লাভ কি? আমাকে না মারলে ওনার মৃত্যুর পর সকল সম্পত্তি তো এমনি তো আমারই হতো। তোর সম্পত্তি মিসেস লিয়ামের সম্পত্তির মালিকানাও পেত, এটাই বড় কথা। আর তোকে মারতে চেয়েছে কিভাবে জানিস? কিভাবে? বলবো না। এলিজাবেথকে আমার হাতে তুলে দে, তাহলেই বলবো। দেখ স্যার, নো মোর ওয়ার্ডস। আমি সত্যি জানি না এলিজা কোথায়। তাহলে আমিও তোকে বলবো না কিভাবে মারতে চেয়েছে তোকে। আচ্ছা, তাহলে অন্য উত্তর দে। বল, কি জানতে চাস? তুই আমার বিজনেসে কেন ইনভেস্ট করেছিস? কি প্ল্যান তোর? শোন, আমি পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল মিলাই না। তোর প্রজেক্টটা নিঃসন্দেহে ভালো অফার, প্রফিট অনেক, তাই ইনভেস্ট করেছি। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আর পাস্ট। সবই বুঝলাম, কিন্তু তুই এই পজিশনে পৌঁছলে কিভাবে? অ্যাশারের মুখে বাঁকা হাসি আরো চওড়া হলো। ইভান, নিজেকে অলমাইটি ভাবা বন্ধ করো। আমি অ্যাশার মিলার। নামটা পরিচিত মনে হয় না? লুইস মিলারের বড় ছেলে আমি। ডিয়ানা মিলার আমার বড় বোন। রুটস অ্যান্টিক্সের শেয়ার হোল্ডার অ্যারন মিলার আমার ছোট ভাই। সি, আমার আর তোর মধ্যে ফিনান্সিয়ালি কোনো পার্থক্য নেই, তবে আমি তোর মতো শো অফ করি না। আর আই হোপ তুই এলিজার আসল পরিচয় জানিস। তুই এলিজার ফ্যামিলির সাথে কানেক্টেড? না, কানেক্টেড থাকলেও বোধহয় সেটাও জানতাম। এবার নিজের মনের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। তার চোখে রাগ আর হতাশা মিশে গেল। অ্যাশার তখন নিজের পকেট থেকে একটা কাগজ বের করে জানালার কাছে ঠেকিয়ে পড়ল। তোর জন্য একটা উপহার আছে। কি এটা? খুলেই দেখ। ইভান এনভেলপটা খুলে অবাক হয়ে প্রশ্ন করল, আমাকে সত্যি উনি মেরে ফেলতে চাই তো? নয়তো কি? তুই আমাকে এগুলো কেন দিলি? তোর শত্রুর অভাব নেই, একজনকে শুধু তুলে দিলাম। এবার তুই কি করবি সেটা তোর ব্যাপার। আমার সবটা গলিয়ে যাচ্ছে। তোরা কেন এমন শুরু করেছিস? আমি সবসময় তোদের খেলার গুটি হিসেবে কেন থাকবো? হ্যাভ সাম ডিগনিটি ইভান, তুই নিজেই নিজেকে তুচ্ছ বানিয়েছিস। এলিজা কোথায় সেটা তুই জানিস, তাই না? আসলে তোর মতো একটা স্বার্থপর জায়গার কাছে এসে জিজ্ঞাসা করতাম না? ধরে নে আমি ওকে মেরে ফেলেছি। তাহলে তুইও ধরে নে। তোর প্রাণভোমরা আমার হাতের মুঠোয় নিষ্পেষিত হতে বেশি দিন বাকি নেই। হুমকি দিচ্ছিস? এলিজার কিছু হলে তোকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, তো এলিজা করে কি হবে? বাকি রয়েছে কি ওর মধ্যে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কতভাবে ওকে ব্যবহার করেছি আমি, ভাবতেও পারবি না। শি স্ক্রিমড মাই নেম। হ্যাঁ স্যার, ভাবতে পারছিস? ওর শুরুটের প্রত্যেকটার ভাঁজে ভাঁজে আমার ছোঁয়া পাবি তুই। হ্যাঁ, তো খুঁজে কি লাভ বল? লেট হার গো। এমনি তো তোর গার্লফ্রেন্ড আছে। আই উইল ফাকিং কিল ইউ নেস্টি জার্ক। গর্জন করে উঠে অ্যাশার উডি ভরকে গিয়ে জলদি অ্যাশারের কাছে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। স্যার, কাম ডাউন, মাথা গরম করবেন না, লেটস গো। এলিজার ব্যাপারে আর একটা বাজে কথা বললে তোকে আমি শেষ করে ফেলবো ইভান। স্যার প্লিজ মাথা ঠান্ডা করুন। চলো ওডি,
অ্যাশের কথা শেষ হতে বাঁকা হাসে ইভান, তবে কিছু বলার ইচ্ছে পোষণ করে না সে। অ্যাশার উডিকে নিয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। উডি কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। অ্যাশার তার মুখায়ব দেখে শান্ত গলায় বলল, কি বলবে বলো? স্যার এসব কি হচ্ছে? মিস এস্থার তো আপনার কাছে, আপনি ওনার সাথে। চুপ। উডিকে থামিয়ে দিয়ে নিজেও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবারও বলতে শুরু করলো, খেলা চলছে উডি। আমার এলিজা এক সময় ওদের গুটি ছিল, সব জানতে পারবে, ধৈর্য ধরো। স্যার আপনার কাছে সবটা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, লিয়াম আর স্থানদের মধ্যে ঝামেলা কেন হয়েছিল? অ্যান্টিক্স বিজনেস নিয়ে। ওরা পার্টনার ছিল নাকি? না, এস্থার অ্যান্টিক্সের বিজনেস যাত্রা লিয়ামসদের থেকে অনেক আগেই শুরু হয়েছে। আজ অবধি অথেন্টিক বিজনেস করে আসছে তারা। তবে 5-6 বছর আগে রিচার্ড লিয়াম মিডিয়াতে ক্লেম করেছিল এস্থারদের একটা বহুমূল্যবান পান্না পাথরের এক নেকলেস ফেক, আর এতে এস্থারদের ব্যবসার ধস নেমে গেছিল। বিজনেসের পাশাপাশি ওদের হসপিটাল পর্যন্ত মানুষ বয়কট করেছিল, বলতে পারো পথে বসে গিয়েছিল ওরা। তবে এলিজার ভাই আর এক কাজিন বেশ ধুরন্ধর, ওদের কারণে খুব অল্প সময়ে ওরা আবার ঘুরে দাঁড়াতে পেরেছে। তবে সময়ের ধাক্কা সামলাতে পারিনি এলিজার চাচা জেসফার এস্থার। ওপেন হার্ট সার্জারি রোগী ছিলেন। এইসব শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন উনি। ট্র্যাজিক। আরও কিছু জানতে চাও? আপাতত না, খেয়ে নেই, চলুন। হ্যাঁ চলো।